বাবা মা সবসময় সন্তানের ভালো চায়। তাদের আবদার, চাওয়া পাওয়া সব কিছু পূরণ করতে বাবা মা সর্বদা তৎপর হয়ে থাকেন। ঠিক তেমনই আমার বাবা মাও আমার চাওয়ার আগে সব কিছু আমার সামনে এনে হাজির করেন। তারা সবসময় আমার সুখের কথাই ভেবে এসেছেন। তাই আজ যখন তারা আমার বিয়ের কথা তুললেন, আমার বাবা মা সত্যি শুধু একটা কথাই বলেছিলাম, তোমাদের সিদ্ধান্তেই আমার সিদ্ধান্ত। এটা শুনে আব্বু আম্মু বলেছিল, পেরেছি আমাদের মেয়েকে মানুষের মতো মানুষ করতে। ততপর 6 মাস পর বিয়ের ডেট ঠিক করা হয়। চাকরি সূত্রে আব্বু ট্রান্সফারের জন্য বিয়েটা একটু লেটে ঠিক করা হলো। 4 দিন পর নতুন শহরে এসে পড়লাম টিসি নিয়ে। নিউ ভার্সিটিতে ভর্তি হলাম। ফার্স্ট ডে অফ মাই ভার্সিটি ক্লাস। আউচ! আহা আহা! এই মেয়ে, চোখ কি বাড়িতে রেখে আসছো? দেখে চলতে পারো না? নিজে তো পড়লার সাথে আমাকে ধাক্কা দিয়ে আমার সব ইম্পর্টেন্ট পেপারগুলো ফালাই দিলা। পেপারসগুলো গুছিয়ে নিয়ে আমি হাত বাড়িয়ে দিলাম আর বললাম, উঠে এসো। আমি এখনো মেয়েটিকে ভালো করে খেয়াল না করেই কথাগুলো বলেছিলাম, তবে যখন আমার হাত ধরে উঠে দাঁড়ালো আমার সামনে, তখন এ কি, চোখ এমনও হয় যে কোনো পুরুষ আকৃষ্ট হয়ে যাবে খুব সহজে। পাগল করা চাহনি, নেশা ধরানো শরীরের ঘ্রাণ, যা আজ পর্যন্ত আগে কখনো আমি উপলব্ধি করতে পারিনি, আর আমার সাথে ঘটেছে। এরপর স্বাভাবিক হয়ে বললাম, কে তুমি? আই এম সরি, আসলে আমি বুঝতে পারি নাই। আর আমি রাইসা, ভার্সিটিতে নিউ, অনার্স সেকেন্ড ইয়ার। আরে দোস্ত, চল তাড়াতাড়ি, ক্লাস শুরু হয়ে গেছে। নাও ইউ মে গো। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চলে আসলাম আর পিয়ালিকে জিজ্ঞেস করলাম, চিনিস ওনাকে? কে উনি? আহারে, আমাদের ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম গুড লুকিং তন্ময় স্যার। উনি হচ্ছেন আমাদের ভিসি স্যারের ছেলে, তবে ভার্সিটির সব মেয়ের ক্রাশ। পড়াশোনায় খুব ভালো হওয়ার আর তাড়াতাড়ি গ্র্যাজুয়েট কমপ্লিট করার অল্প বয়সে ভার্সিটির শিক্ষক পদে নিয়োগ হয়ে যান। আমাদের ক্লাস একটা উনি পান। ওহ আচ্ছা। এরপর থেকে নিয়মিত ক্লাস, স্টাডি সব কিছু শুরু করে দেই। তবে আমার সমস্যা তো একটা জায়গায়, অঙ্ক পারি না। আর এই ক্লাসটাই নেই স্বয়ং তন্ময় স্যার। এতদিনে যা বুঝেছি, খুব বদরাগী উনি। সবাই ওনাকে অনেক ভয় পেয়ে চলে। কাল 25টা অঙ্ক করে ক্লাসে আনতে বলেছিলেন, কিন্তু আমি একটাও পারি নাই। তাই ক্লাসে না যেয়ে স্টোর রুমে লুকিয়ে থাকলাম। কারণ এর আগে একটা ছেলেকে কি অপমানটাই না করেছিল, সেই ভয়তে আজ আমি আর যাই নাই। কিন্তু কপাল ফুটো হলে যা হয়, স্টোর রুমে পালাতে যেয়ে সেলফের সাথে জামা বেঁধে ছিঁড়ে গেল অনেকখানি। পিঠের উপরের দিকটা ভালোভাবে বোঝা যাচ্ছে। কি করব এখন? বাইরে যাব কি করে এভাবে? কেউ তো হেল্প করো। এমনই সময় আমি একটা আওয়াজ শুনতে পেলাম, তাই সেলফের বিপরীত দিকে যে লুকিয়ে পড়লাম। ক্লাস শেষ, আমি স্টোর রুমে দিকে পা বাড়ালাম। কিছু বই আছে ওইখানে, সেগুলো নেওয়ার জন্য। কিন্তু কি ব্যাপার, স্টোর রুমের দরজা খোলা কেন? এই ভেবে ভেতরে ঢুকে দরজা হালকা ঠেলে দিতে গেলে পুরাই লক হয়ে যায়। কি এক ঝামেলা! হঠাৎ আমি ব্যতীত অন্যজনেরও শ্বাস প্রশ্বাসের শব্দ ভেসে আসছে, তাও সেলফের অপর পাশ থেকে। আমি এগিয়ে যেয়ে এক ঝটকায় টেনে বের করে এনে দেখি রাইসা। কিছু বলতে যাব তার আগেই কেউ যেন এদিকেই আসছে। এখন যদি আমাদের একসাথে দেখে ফেলে তাহলে অনেক বড় ঝামেলা হবে। তাই রাইসাকে টেনে নিয়ে এক করে নিজের সাথে মিশিয়ে দাঁড়িয়ে রইলাম। রাইসাকে আমি আমার দুই বাহুতে আবদ্ধ করে রেখেছি। রাইসার মাথা আমার বুকের সাথে, আর আমার হাত রাইসার পিঠে। একটু খেয়াল করে দেখি জামাটা ছিঁড়ে গেছে। পিঠের খালি অংশে আমার হাত। কিছু করারও নেই, খুবই সামান্য একটা জায়গা যেখানে আমি আর রাইসা লুকিয়েছি। তন্ময় স্যারের গরম নিঃশ্বাস আমার মুখের উপর আছড়ে পড়ছে। আগে কখনো কোনো ছেলের এতটা কাছে আমি যাইনি। অস্বস্তি বোধ হলেও কেমন জানি এক অন্যরকম অনুভূতি লাগছে। স্যারের শরীর থেকে এক মাতাল করা ঘ্রাণ বের হচ্ছে। এটা কি পারফিউম, নাকি অরিজিনালি ওনার শরীরের ঘ্রাণ? তবে আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আরেকটু ডুব দিলাম ঘ্রাণ নেওয়ার জন্য। এই মেয়ে কি পাগল করে দিবে নাকি আমাকে? হ্যাঁ, প্রথম দিনই ছাত্রীর উপরে ক্রাশ খাইছে। প্রত্যেকদিন ক্লাসে ওর মাতাল করা চাহনি দেখেও নিজেকে সামলিয়ে চলেছে। আর আজ তো সেই ক্লাস স্টুডেন্ট আমার বুকের মাঝে। তার উপর তার উপর ও কিনা আমারই মাঝে আরো মিশে যাচ্ছে। কিভাবে কন্ট্রোল করবো নিজেকে? কিভাবে? এখন যদি কিছু একটা ভালো মতো হয়ে যায় তাহলে তো এই পিচ্ছি কান্না শুরু করে দেবে। প্রথম দিন একটু পড়াতেই যে কান্নাটা এনে করেছিল।
মনে হচ্ছে যেন এই বাহুদয় আমাকে আবদ্ধ করার জন্যই সৃষ্টি হয়েছে। এই বুকে যেন আমারই একমাত্র নিরাপদ আশ্রয়স্থান। জনম জনম এভাবেই কাটিয়ে দিতে ইচ্ছে করছে মন, ইচ্ছে করছে হারিয়ে যে অন্য এক জগতে। এই লোকটা কেন যাচ্ছে না এখনো? এভাবে আর বেশিক্ষণ থাকলে আমি যে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। ইস, রাইসাকে আর পারলাম না দূরে রাখতে। রাইসার মুখটা একটু উঁচু করে ধরলাম। আমি ঝুঁকে যাচ্ছি ওর দিকে। রাইসা এখনো দু চোখ বন্ধ করে আমাকে জড়িয়ে ধরে আছে। এবার আমি রাইসার ঠোঁট নিজের দখলে নিয়ে ফেললাম। রাইসার কোমর শক্ত করে ধরে নিজের সাথে মিশিয়ে। না, এটা ঠিক না। কিন্তু কেন আমি তন্ময় স্যারকে সরাতে পারছি না? তবে পারতেই হবে। তাই স্যারকে জোরে একটা ধাক্কা মেরে নিজে থেকে দূরে সরিয়ে দিলাম। পাগল হয়ে গেছেন নাকি আপনি? কি করছেন এটা? এইভাবে কারোর সুযোগ নেওয়া উচিত নয়। সরি রাইসা, তুমি এতটা কাছে ছিলে যে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। সরি। এটা কি শুধু আমি আপনার এত কাছে ছিলাম বলে, নাকি বাকি মেয়েদের সাথেও এমনটাই করেন আপনি? এই মেয়ে, বোঝো না তুমি কেন আমি তোমার প্রতি এতটা দুর্বল? আর স্যারকে থামিয়ে দিয়ে বললাম, স্যার আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর মাত্র 3 মাস বাকি আছে। এই বলে আমি চলে আসলাম। কি বললো রাইসা এটা? না, রাইসাকে আমি হারাতে পারবো না। ভালোবাসি, ভালোবাসি রাইসাকে আমি। দোস্ত, পরশু নবীন বরণ আসছিস তো? থিম শাড়ি, সব মেয়েরাই শাড়ি পরবে। না রে, আমি আসবো না। কেন আসবি না? এটা তো একটা বাধ্যতামূলক করেছে, এখন তো আসতেই হবে। সবাই নীল শাড়ি পরবে। আচ্ছা বুঝলাম, তবে আমি তো শাড়ি সামলাইতে পারি না। তবে দেখা যাবে 2 দিন পর। আমরা 2 বেস্ট মিলে চলে আসলাম ভার্সিটির প্রোগ্রামে। তবে কেন জানি না, না চাইতো বারবার মন শুধু তন্ময় স্যারকেই খুঁজে চলেছে। হঠাৎ আমার কানের কাছে মুখ এনে কেউ ফিসফিসিয়ে বলে উঠল, আমাকেই খুঁজছিলে বুঝি? আমার থেকে দূরে সরে থাকতে যখন পারোই না, তখন দূরে যাওয়ার বৃথা চেষ্টা কেন করছো? কথা শুনে আমি পিছনে ফিরে দেখি তন্ময় স্যার। তাই আমি বলে উঠলাম, মোটেই না। আমি কেন আপনাকে খুঁজতে যাব? কে আপনি? হ্যাঁ, কে আমি, তাই না? কে আমি? ডোন্ট ওয়ারি সুইটার্ট, আজকেই জানা যাবে কে আমি। জাস্ট ওয়েট বেবি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই বলেই চুপ করে রাইসার ঠোঁটে কিস করে দিয়ে সরে আসলাম কেউ দেখার আগে। এদিকে রাইসা তো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। ও হয়তো ভাবতেও পারেনি এমন কিছু করব। আল্লাহ, এত লুচু কেন এই লোক? এতগুলো মানুষের মাঝে, ছি ছি, বজ্জাত লোক একটা, ডেভিল কোথাকার। আউচ! আমার কোমর ব্যথা করছে কেন? তাকিয়ে দেখি লাল হয়ে গেছে। তার মানে এই লোক আমার কোমর চেপে। আল্লাহ, কি ডেভিল বজ্জাত লোক! আমার কোমরের এই হাল এইটুকু সময়ের মধ্যে কিভাবে করলো? এত ভেবে লাভ নেই সুইটার্ট, তোমার মতো পিচ্চি মেয়ের পক্ষে এসব বোঝা সম্ভব নয়। বুঝতে পারছো? সো চুপচাপ তোমার ফ্রেন্ডের পাশে যেয়ে বসো। অন্য কোনো ছেলের পাশে যেন তোমাকে বসতে না দেখি। যদি দেখি তাহলে তোমার সাথে কি করব তা তুমি আন্দাজও লাগাতে পারবা না। গট ইট? নাও গো বেবি। কেউ দেখুক বা না দেখুক, আমি সব দেখেছি দোস্ত। তোমার শাড়ি সরে গিয়েছিল, আর সেই সময় স্যার এসে আমাকে থামিয়ে দিয়ে রাইসা বলল, এই থাম থাম, আর বলা লাগবে না। তাই বলে এইভাবে ধরবে যেন আমি ওনার বিয়ে করা বউ। আর কি বললো যেন, কোনো ছেলের পাশে না বসি? হ্যাঁ, আমি ভয় পাই নাকি ওনাকে? উনি বললো আর আমি অমনি বসে পড়লাম। আমি বসবো, দেখি কি করেন উনি। বেছে বেছে একটা হ্যান্ডসাম ছেলের পাশে যে বসলাম, আর হেসে হেসে কথা বলতেছি। ওইদিকে একবার একটু তাকিয়ে দেখি তন্ময় স্যারের ভয়ঙ্কর চাহনি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে যেন মনে হয় এখনই গিলে খাবে। এবার তো আমি সত্যি ভয় পেয়ে গেছি। গলাটাও শুকিয়ে আসছে, তাই উঠে পানি খেতে গেলাম। কিন্তু কপাল ফুটো হলে যা হয়। স্যার কোথা থেকে এসে হুট করে আমার হাত ধরে টানতে টানতে 2 তলায় ওনার সাথে কেবিনে নিয়ে যেয়ে দরজা বন্ধ করে দিল। আমি ভয়ে ভয়ে বললাম, কি 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 করছেন? কি কি কি- কি করছেন কি? এত সাহস কিভাবে পাও তুমি? কিভাবে পাও? আমার মানা করার শর্ত ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করছো? খুব শখ তাই না? খুব শখ। আজ তোমার এই শখ আমি মেটাবো। এই বলে আমি রাইসার দিকে এক পা করে এগোতে লাগলাম, আর রাইসা পেছাতে লাগলো। ভয়ে ভয়ে পেছাতে গিয়ে নিজেরই পায়ের সাথে শাড়ি পেঁচিয়ে শাড়ির কুচি খুলে গেছে। কিন্তু কিন্তু এই মেয়ে বুঝেই না, ভয়ে পেঁচাতেই আছে। স্যার আমার এতটা কাছে চলে এসেছে যে আমরা দুইজন দুজনের শ্বাস প্রশ্বাস বুঝতে পারছি। এতে করে আমি চোখ মুখ খিচে বন্ধ করে ফেললাম।
রাইসার উন্মুক্ত পেট যে আমাকে খুব করে টানছে। এক হাত রাইসার চুলের ভিতর আর ডান হাত দিয়ে রাইসার উন্মুক্ত পেট খামচে ধরি। এতে ব্যথা পেয়ে আমি আহ শব্দ করার আগেই রাইসার ঠোঁট নিজের দখলে নিয়ে নেই। এত জোরে কামড় বসাচ্ছে যে ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। জ্বলে যাচ্ছে ঠোঁট আমার, তাও ছাড়ছে না। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিয়েও এক চুল পরিমাণ সরাতে পারি নাই, বরং আরও মিশিয়ে নিয়েছে নিজের সাথে। 25 মিনিট পরে ছাড়লাম। রাইসা একাধারে কান্না করেই চলেছে। এবার ওর শাড়ি ঠিক করে দিয়ে বুকের সাথে জড়িয়ে নিলাম আর বললাম, ভালোবাসি জান পাখি, খুব বেশি ভালোবাসি। এমন কিছু করো না, এমন কিছু করো না যাতে আমার হিংস্র রূপ বের হয়ে আসে। আর এর থেকে বেশি কিছুই করব না, যা হবে সব বিয়ের পর। রাইসা কিছু বলতে গেলে ওকে থামিয়ে বললাম, জানি জানি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তবে আমার কিছুই যায় আসে না। বিয়ে তো আমার সাথেই হবে তোমার। আর যদি হয়েও যায় তোমাকে তুলে আনবো। সেই ক্ষেত্রে আগে বাসর হবে তোমার, আবার তারপর বিয়ে করে নেব। যত যাই হোক, বউ তো তুমি আমারই হবে কলিজা, তুমি আমারই হবে। রাত 10টা বাজে। পেস্টু নামক প্যারা বড়ই প্যারা। সে কখন দোকানে গেছে এখনো আসার নাম নেই। প্রায় 20 মিনিট পর দরজা খোলার আওয়াজ। আসছেন করতে আপনি? এই মেয়ে, কি বললো তুমি আমাকে? আপনি আপনি এখানে কেন? কিভাবে? আর আমার ফ্রেন্ড কই? আস্তে যান, আস্তে খুল। তোমার ফ্রেন্ডকে আমার বাসায় পাঠিয়ে দিছি, আর আজকে রাতে আমি এখানেই থাকবো। মানেটা কি? কেন একা একটা মেয়ের ফ্ল্যাটে কেন থাকবেন? বের হন বলছি। উফ, একদম চুপ চুপ, কথা কম। জামা ওঠাও। কি? আপনার মতলব খারাপ? জীবনেও না। নিজে থেকে ওঠাবা নাকি আমি ওঠাবো? আমি জামা ওঠালে কি হবে বুঝতে পারছো? ভালো হবে না কিন্তু। বলতে না বলতেই আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আর পকেট থেকে অয়েলমেন্ট বের করলো। এক ঝটকায় পেট থেকে জামাটা উঠিয়ে দিলাম, তারপর অয়েলমেন্ট লাগিয়ে দিলাম। খামচি ধরার কারণে ছিলে গেছে, সহজে কি লাগাতে দেয়? হাত পা ছড়াছড়ি করছিল, বাধ্য হয়ে হাত পা চেপে ধরতে বাধ্য হলাম। আপনার সাহস হয় কি করে আমাকে এইভাবে ছোঁয়ার? বের হয়ে যান। আর কালকে চলে যাচ্ছে আমি। পরশু আমার বিয়ে। 6 মাস পূর্ণ হয়ে গেছে। পারলে ফ্যামিলি নিয়ে দাওয়াত খাইতে আসেন। এইটা বলাতেই তন্ময় স্যার রাগে গজগজ করতে করতে বের হয়ে চলে গেল। বিয়ের দিন সবাই চলে এসেছে, কিন্তু বরপক্ষ আর বর এখনো আসেনি। আব্বু আম্মু সহ বাকিরা সবাই চিন্তা করতেছে। কিছুক্ষণ পর বরের মামা এসে বলতেছে ছেলে নাকি অন্য এক মেয়েকে ভালোবাসে আর তাই এই বিয়ে করবে না। এটা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়েছে। অনেক ঝামেলাও হয়েছে। কি করবে না করবে এই নিয়ে ব্যস্ত সবাই। তবে আমার তো খারাপ লাগার কথা, যেখানে আমার বিয়ে ভেঙে গেছে, কিন্তু সেখানে আমার এত খুশি লাগছে কেন? খুশির ঠেলায় আমি জোরে জোরে হেসেই ফেলেছি। তাহলে আমি কি তন্ময় স্যারকে এতদিনে ভালোবেসে ফেলেছি? আর এইদিকে আমার এমন হাস্যকর অবস্থা দেখে সবাই ভাবছে বিয়ে ভাঙার শোকে আমি পাগল হয়ে গেছি। এরই মধ্যে তন্ময় স্যার ওনার মা বাবাকে সাথে নিয়ে চলে এসেছেন। আশ্চর্য, উনি এখানে কেন? কি ব্যাপার আফজাল সাহেব? রাইসা আমাদের বিয়ের দাওয়াত দিল, কিন্তু এখানে তো মনে হচ্ছে শোক দিবস পালন হচ্ছে। কি হয়েছে কি? কি আর হবে, আদনান সাহেবের মেয়ের বিয়ে ভেঙে গেছে। ছেলে নাকি বিয়ে করতে পারবে না। আর আমার মেয়েও কেমন পাগলামি করছে। কি হবে এখন? আমার মেয়ের তো সর্বনাশ হয়ে গেল। কে করবে এখন ওকে বিয়ে? আফজাল সাহেব, রাইসা মামুনিকে তো আমার অনেক ভালো লাগে। ওকে তো আমি চিনি। যদি রাজি হন তাহলে আমার ছেলের সাথে রাইসার বিয়ে দিতে পারেন। দেখুন, আমার ছেলে কিন্তু যোগ্যতা আছে। আপনি তো জানেন তন্ময় ভার্সিটি টিচার। আপত্তির কোনো কারণ নেই। আমাদের একটু ভাবতে দিন। আর তন্ময় বাবা কি রাজি হবে? সেটা আমার ওপর ছেড়ে দিন, আপনারাও আমাদের মতামত জানান। আমি তো আবুলের মতো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি কি হইতেছে কি। হঠাৎ বাবা এসে আমাকে বোঝাতে লাগে, তাই আমি বললাম হ্যাঁ আমি রাজি। এখন আমিও যে চাই না তন্ময় স্যারের থেকে নিজেকে দূরে রাখতে, কিন্তু তন্ময় স্যার এমন করছে কেন? উনি তো আমাকে ভালোবাসতেন, তাহলে এত কিসের নাহ নাহ করতেছেন? অবশেষে বিয়েটা হলো, তবে একটু ভাব নেওয়ার প্রয়োজন ছিল রাইসাকে বোঝানোর জন্য। ওই দিন রাইসা আমাকে বেরিয়ে যেতে বলার পর দৌড়ে বারান্দায় চলে এসেছিল আমাকে দেখার জন্য। যতক্ষণ দেখা যাচ্ছিল ততক্ষণ দেখছিল আর হাত দিয়ে চোখের পানি মুছছিল, যা আমার চোখ এড়িয়ে যায়নি। এই আর কি রাইসাকে বুঝতে দেয়নি। আর আজ বর না আসার পিছনেও আমারই হাত।
বরের আসার পথে কিডন্যাপ করে নিয়েছি বরকে, আর বরের বাড়ির লোকজনকে ভয় দেখিয়ে এমন বলতে বলেছি যাতে সিচুয়েশন আমার পক্ষে আসে। আর তাই হলো। এখন বউকে বাড়ি নিয়ে বাসর করার পালা। তবে এ কথা রাইসাকে বলা যাবে না, যে জলাদ মেয়ে কুরুক্ষেত্র বাদিয়ে ফেলবে। তাই চুপ। বাসার ঘরে ঢুকেই কলিজা জান, ও ময়না পাখি, এখন কি করবা? আর তো বের করে দিতে পারবা না বেবি। আজ তো আমাকে আটকাতেও পারবা না, ইচ্ছে মতো আদর করবো তোমায়। আর কিছু বলতে না দিয়ে উঠে যে সালাম করলাম, আর মনে মনে বলতে লাগলাম, কি লুচু লোক রে বাবা, বজ্জাত। লুচু হই, বজাত হই বা দেবিল হই, তোমারই তো সবই। এরপর একসাথে দুইজন দুরাকাত নফল নামাজ আদায় করলাম। তারপর বউ আমার ঘুমাতে চাইতে চাইলে কোমর চেপে ধরে কাছে এনে বললাম, আজ তো যান একটু রোমান্স করি। এই না না না। কে শুনছে তোমার কথা? খুব জ্বালাইছো, আজ তার সুদে আসলে ফেরত নেব বলেই রাইসের ঠোঁট জোড়া দখল করলাম। আস্তে আস্তে সব পর্দা সরে গেল, ডুব দিলাম দুজনেই ভালোবাসার সাগরে। 5 বছর পর। বাবা রাহি কই আমার? ও, আপনাদের তো বলাই হয়নি, রাহি আমার আর তন্ময়ের ছেলে, আমাদের ভালোবাসার চিহ্ন। কই আর থাকবে, সারাদিন পাশের বাসায় অহনাকে নিয়ে ব্যস্ত। এইটুকু বয়সে বলে কিনা অহনা নাকি আমার বৌমা। চিন্তা করো কি পাখনাটাই না পেকেছে। লুচু বজ্জাত ডেভিল বাবার বজ্জাত ছেলে। আমার ছেলে আমার মতো হবে না তো কার মতো হবে? ছেলে তো জানে ছেলের আম্মনিকে কত কাঠখড় পুড়িয়ে বিয়ে করেছে। হাহ, আসছে কাঠখড় পুরো বিয়ে করতে। ওই দিন যদি বরপক্ষ আসতো তাহলে তোমার সাথে আর বিয়ে হতো না। তোমার ভাগ্য ভালো যে আমি তোমার বউ হইছি। আর এত হাসছো কেন তুমি? আসবো না তো কি করবো বলো? বর যে কেন আসে নাই তা তো শুধু আমিই জানি। মানে কেন আসে নাই আর তুমি কি জানো? মনে মনে বলি, বিয়ের 5 বছর তো হয়ে গেছে, এখন বলেই বা কি হবে? আমার বউটাও তো জানো তার বরের কোয়ালিটি কতটা। কি হলো? কি ভাবো এত? বলো কিভাবে কি হয়েছে? তোমার তৎকালে না হওয়া বর না আসার পিছনে আমিই ছিলাম। তোমাকে তো আর অন্য কারো হাতে দিতে পারি না, তাই বরকে কিডন্যাপ করে নিয়েছিলাম। আর বাকি কাহিনী তো জানোই, বুঝছো জানো? কি এত বড় কথা তুমি আজ বলছো আমাকে? তোমার জন্য ওই দিন আমার বিয়ে হয় নাই। আর একদম কথা বলবে না, কাছেও আসবে না, থাকো তুমি তোমার রুমে। এরা কি হলো? আমি কি ভাবলাম আর কি হলো? এই জন্যই মেয়েদের কাছে সব কথা বলতে নেই। কই ভাবলাম আজ রাহির জন্য একটা ছোট্ট বোনের ব্যবস্থা করব, তার হলো কই? হলোই না। কি আর করার। তো চলুন ভিউয়ার্স, এখন গান গাওয়া ছাড়া কোনো কাজই নেই।